সেনাপ্রধান তার কাছে ক্ষমা চেয়েছেন, সেনাপ্রধান তার কাছে আর্জি করেছেন যেন জেনারেলদের বিরুদ্ধে মামলা করা না হয়। খালেদা জিয়া, তাকে ঠিক একই ফ্রেম করা হতো। তাকে অপরাধী বানানোর জন্য পুরা মেকানিজম মিডিয়া একভাবে যেন লেগেছিল। আপনি দেখবেন সবাই মিলে যে উনিই চুরি করেছেন। আর্মিকে যে একটু অপদস্থ হতে দেখলে তাদের ভেতরে এক ধরনের আ মানে আমোদ আসে। অতৃপ্ত ভালো, হ্যাঁ, অতৃপ্ত ভালোবাসা হঠাৎ করে বের হয়ে আসে। আর্মি অফিসার যাদের বিচার করা হচ্ছে তারা কিন্তু কেউই তাদের যে রোল কোনটা আর্মিতে সার্ভিসের অবস্থায় না। পুলিশের আইজিপি প্রত্যেকদিন জেলে যাচ্ছেন। জেলে থেকে আ জেলে থাকছেন এবং তিনি আদালতে হাজির হচ্ছেন। তার বিচার উনি ফেস করতে পারছেন। তাহলে এই অফিসারদের ক্ষেত্রে সমস্যাটা কোথায়? ব্রিগেডিয়ার জেনারেল আজমি, যিনি অন্তরীণ গুমে ছিলেন, গুম করা হয়েছিল যাকে, জি, তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এসছে যে তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন সেনাপ্রধানের সাথে তার কথা হয়েছে, সেনাপ্রধান তার কাছে ক্ষমা চেয়েছেন, সেনাপ্রধান তার কাছে আর্জি করেছেন যেন জেনারেলদের বিরুদ্ধে মামলা করা না হয় এবং তিনি সেটি খারিজও করে দিয়েছেন, সেটিও তিনি উল্লেখ করেছেন। সেনাপ্রধান কেন, আপনার কাছে এর কারণ কি থাকতে পারে? সেনাপ্রধান কেন এই দেখুন, এই ৫ই আগস্টের অন্যতম মুখ্য গুরুত্বপূর্ণ শক্তি সেনাবাহিনী, তিনি কেন জেনারেলদেরকে এখন রক্ষা করার চেষ্টা করছেন বলে আপনি মনে করেন? এটা আমি ক্লিয়ার করি আপনাকে। এটা হচ্ছে যে আমাদের দেশের পারসেপশনটা হয়েছে কি যে আমাদের দেশে বিচারের চাইতে যেটা করা হয় যে অনেক বেশি করা হয় সেটা হচ্ছে হিউমিলিয়েশন। মনে করেন আপনি আম আমার মনে আছে আমি একদিন কোর্টে বসে আছি তো একজন মোবাইলে ওই বিকাশের আ তার আ প্রতারণার একটা অভিযোগ। জি, প্রতারণাটা হচ্ছে ধরেন এই ২-৩ হাজার টাকার মতো। কিন্তু এই মামলার প্রসিডিংস সবকিছু মিলায় তার হয়তো ৫০,০০০ টাকার মতো খরচ অলরেডি হয়ে গেছে। জি, তখন আদালত বললেন যে, "আপনি এক কাজ করেন, আপনি ওই টাকা যে প্রতারণা ইয়ে করছেন, ওইটা আপনি ফেরত দিয়ে দেন। আমরা আপনাকে আ ইয়ে করে দিচ্ছি। এই ফাইনটা এটাকে ফাইন হিসেবে উল্লেখ করে আপনার মামলা ডিসমিস করে দিচ্ছি।" সো আমাদের দেশে এই ধরনের বহু ঘটনা আছে যে আপনার অপরাধটাকে আ নিয়ে আপনি উনাকে চোর হিসাবে দোষী সাব্যস্ত করে জেলে পাঠায় দিতে পারতেন। বাট আপনি এটা না করে আপনি বলছেন যে, "এটা আপনি ভুল করেছেন, আপনি ভবিষ্যতে করবেন না" এবং এইটা আমাদের দেশে হিউমিলিয়েশনটাকে মনে করা হয় জাস্টিস। অর্থাৎ আপনাকে কেউ একটা আ আমি সাংবাদিক, আমাকে আক্রমণ করা হলো, আমি তার জেলের ভাত খাওয়ায়া ছাড়বো। হুম, তো এই ধরনের একটা টেনডেন্সি থাকে। সো সিমিলার টেনডেন্সিজ উইথ আমাদের সিভিল সোসাইটিদের। তারা হচ্ছে যে আর্মিকে যে একটু অপদস্থ হতে দেখলে তাদের ভেতরে এক ধরনের আ মানে আমোদ আসে। অতৃপ্ত ভালো, হ্যাঁ, অতৃপ্ত ভালোবাসা হঠাৎ করে বের হয়ে আসে। তো এই আমোদটা আসলে বাংলাদেশের জন্য ক্ষতিকর। আমি জিনিসটাকে খুব সিম্পল ভাবে দেখি। যেটা ওয়াহিদ ভাই বলছিলেন যে বিডিআর এর ঘটনাটা কিন্তু ডিফারেন্ট। বিডিআর এর ২ ধরনের মামলা হয়েছে। এটা মানুষের জানা উচিত। বিডিআর এর একটা হচ্ছে যে মিউটিনির জন্য তাদের বিচার হয়েছে। এই বিচারে প্রায় ১০,০০০ এর বেশি তাদের সাজা হয়েছে এবং সেই সাজা যাদের হয়েছে তারা বিডিআর এর সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত তারা আ আ শাস্তি পেয়েছেন। আর ৩ মাস হচ্ছে সর্বনিম্ন। অনেকেই অ্যাকিউটেড হয়েছেন। আর যে সমস্ত ভয়ংকর অপরাধ ছিল, যে সমস্ত আ মানে হেইনাস ক্রাইম ছিল, হ্যাঁ? যেমন ধরেন কিলিং, অস্ত্র ব্যবহার, এক্স মানে আরো অনেক এরকম অনেক ঘটনা ছিল। লুটের ঘটনা। সেগুলোর জন্য আমেরিকার সিকিউরিটিদের কাছ থেকে সাজেশন নেয়া হয়েছিল এবং সেইটার বিচার হয়েছে ২ টো মামলায়। একটা মামলা হচ্ছে যেটা আ পেনাল কোডে পেনাল কোডে আরেকটা হয়েছে এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস। এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের মামলাটা এখনো চলমান। আর পেনাল কোর্টের রায়টা হয়ে ওইটা হাইকোর্টে চলে গেছে। জি, আ এখন সো ওইটা হয়েছে কেন? ওইখানে যে আ এইটা তো একটা প্যারামিলিটারি ফোর্স। কিন্তু একই সঙ্গে এটা তো আ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অধীনে। সো ওইখানে ওইভাবে বিচার হয়েছে। আর এইখানে আপনি আসেন, আর্মি অফিসার যাদের বিচার করা হচ্ছে, তারা কিন্তু কেউই তাদের যে রোল কোনটা আর্মিতে সার্ভিসের অবস্থায় না। জি। প্রত্যেকেই হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকাকালীন সময় অথবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থাকাকালীন সময় তাদের বিচার হচ্ছে। তাহলে এদের বিচারটা সিভিল কোর্টে হওয়াতে আমি অন্তত কোনো বার দেখি না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি যদি আর্মির এই অফিসারগুলোকে আইডেন্টিফাই করেন এবং তাদেরকে যদি বিচারের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আনেন, তাতে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, বরঞ্চ উপকার হওয়ার সম্ভাবনা আছে। আপনি দেখেন বাংলাদেশের সবচেয়ে বড়
মানে অন্যতম সিভিলিয়ান যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ। জি। পুলিশের আইজিপি প্রত্যেকদিন জেলে যাচ্ছেন। জেলে থেকে জেলে থাকছেন এবং তিনি আদালতে হাজির হচ্ছেন। তার বিচার উনি ফেস করতে পারছেন। তাহলে এই অফিসারদের ক্ষেত্রে সমস্যাটা কোথায়? এই অফিসারদের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে এই অফিসারদেরকে অভিযুক্ত করা হয়েছে র‍্যাংক অনুযায়ী। ঠিক আছে? তো আমিও ওই সময় ছিলাম কিন্তু আমি এই কাজটা করিনি। ঠিক আছে? এই তাদের আর্গুমেন্ট যে ভাই আমি তো আজমিকে গুম করিনি। আমি তো আরমানকে গুম করিনি। আমি তো হাসিনকে গুম করিনি। তাহলে আমাকে কেন আমাকে প্রসিকিউট করা হচ্ছে? উনারা ওই ফ্রেমটা যেমন আপনার মনে আছে যখন ইউএসএ ২০২১ সালে স্যাংশন দিল জি। তখন একটা ২০১৮ থেকে ২১ এর মধ্যে যে কর্মকর্তারা ছিলেন প্রায় সবাইকে উনারা স্যাংশন দিলেন। একজনকে বাড়তি দিলেন সেটা হচ্ছে মিফতা অর্থাৎ র‍্যাব 7 এর যে সিও ছিলেন তাকে দিলেন। এই যে সবাইকে দিলেন এই মানে ওই সময় স্যার মানে অ্যাপয়েন্টমেন্ট ধরে তো ওই সময় মোটামুটি সবাই মোটামুটি মানে অপরাধের সাথে কম বেশি জড়িত ছিল। কিন্তু মানুষের মাথায় ছিল আচ্ছা আম আমরা তো সবচাইতে নটোরিয়াস জানি আ জেনারেল জিয়ার জেনারেল জিয়াউল আহসান। জি। তার নামটা এখানে নাই কেন? তখন উনার ভিতরে এক ধরনের কনফিউশন ক্রিয়েট হয়। আরে ভাই তাহলে এ কেন শুধুমাত্র এই সময় থেকে এই সময়ের ডিজি, এডিজি হচ্ছে? কেন অন্য ডিজি গুলা হচ্ছে না? আগের এডিজি গুলা হচ্ছে না? তারা কি ইনোসেন্ট ছিল? এরকম বিভিন্ন প্রশ্ন আসতে পারে। হয়তো অন্য মামলায় তারা আসবেন। কিন্তু এটা যেহেতু স্পেসিফিক আরমান এবং আজমি উনাদের ২ জনের মামলা। সো উনাদের ওই সময়কার ধরে এবং তার পরবর্তী সময় পর্যন্ত নিয়ে আসা হয়েছে। এখন এদের আপনার ভিতরে কাছে সবাই কি তো মনে জড়িত। হচ্ছে কিনা আপনি এই যে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে সিভিল সোসাইটিতে হুম, এবং আই মিন মোর স্পেসিফিক্যালি যদি আপনি দেখেন, আমি জানি না কতটুকু আপনি একমত হবেন। ইভেন আপনার জার্নালিস্ট কমিউনিটিতেও একটা আমোদ বিরাজ করে কখনো, কখনো। এ এ এ সে এ এইটা এইটা এক ধরনের খুব সংকীর্ণ মানসিকতার পরিচয়। আমি খুব খুশি হয়েছি যে যখন প্রসিকিউটররা চেয়েছিলেন যে মানে এক ধরনের রিকোয়েস্ট ছিল যে এটা রাতের বেলা করা যায় কিনা। তো রাতের বেলায় বিষয়টি জজ মানে আদালত এটা গ্রহণ করেননি। তারা বলেছেন না এটা করলে আমরা দিনের বেলায় করব এবং খুব সকাল তারা এটা করেছেন। আমি আমাদের সাংবাদিকতা মানে আমি বললাম না যে আমাদের সাংবাদিকতা একটা বড় সংকট হচ্ছে কাউকে হিউমিলিয়েট করতে দেখাটা খুব আনন্দ পায়। সে নিজের ক্ষেত্রে এটা সহ্য করতে পারে না। তাকে যে কোনো সাংবাদিককে যদি হিউমিলিয়েট করা হয়, সে তখন আ মানে তার প্রতিবাদ জানায়। সে তাকে কেন ঢুকতে দেওয়া হলো না, তাকে এইটা করা হলো কেন, ওইটা করা হলো। কিন্তু অন্যকে হিউমিলিয়েট করতে আমাদের দেশের মানুষ, বৃহত্তর মানুষ খুশি হয়। আমি যখন দেখেছি তাদেরকে এসিতে আ নিয়ে আসা হয়েছে, তাদেরকে সাব জেলে দেয়া হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এই যে এসি গাড়িতে করে আনা হয়েছে, আমি তো চাই যে আরো যত আসামি আছে তাদেরকে একই রকম ফ্যাসিলিটি দেওয়া হোক। এইরকম উন্নয়ন করা। দেখেন আমাদের একটা ট্রেনিং ছিল নেদারল্যান্ডে। সেখানে আমাদেরকে জেলের ভিতরে যে থাকতে হয়েছে এবং হাই সিকিউরিটি জেল সেটা। এটা আম আ কোর্সের অংশ হিসেবে। তো আমার কাছে মনে আছে যে সেই জেলে যখন আমাদেরকে নেয়া হলো খুব ভোরে এবং আমাদেরকে ১২ ঘন্টা ওখানে রাখা হলো। আমরা we are feeling so suffocating আমরা জেল থেকে বের হয়ে আসে যখন ফোনটা ধরলাম, তখন মনে হলো যে আমি আমার জীবন খুঁজে পেয়েছি। আমার জীবন ফেরত পেয়েছি। আমাদের সোসাইটিতে কি হয় জানেন? একটা মানুষ সে কিন্তু তাকে সন্দিগ্ধ হিসেবে তাকে নেয়া হয়েছে। তাকে এখনো কনভিকশন দেওয়া হয়নি। কিন্তু যেভাবে তাকে প্রিটেন্ড করা মানে তাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে যে সে একটা অপরাধী। জি। এই ভিউটা গত এইটা আমাদের শেখ হাসিনার যে মস্তিষ্ক, সেই মস্তিষ্কেরই একটা এক্সটেনশন। শেখ হাসিনা দেখবেন জনাব তারেক রহমান আম বিএনপির সভানেত্রী এবং খুবই স্বনামধন্য এবং খুবই শ্রদ্ধাভাজন একজন নেত্রী খালেদা জিয়া। তাকে ঠিক একই ফ্রেম করা হতো। তাকে অপরাধী বানানোর জন্য পুরা মেকানিজম মিডিয়া একভাবে যেন লেগেছিল। আপনি দেখবেন সবাই মিলে যে উনিই চুরি করেছেন। তারপরে আগুন সন্ত্রাসী বানানোর জন্য কিভাবে মিডিয়া এই রোলটা করতে, এই হিউমিলিয়েশন করতে খুব পছন্দ করে। এইজন্যই আমি বলি যে এই সংস্কারটা আসলে হয়নি। সে বুঝতে পারছে না, এই মিডিয়া বুঝতে পারছে না যে এই মানুষগুলোকে একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে আনা হয়েছে এবং এই প্রক্রিয়াটা ন্যায্যতার প্রশ্নটা ঠিক হচ্ছে কিনা সেইখানে ফোকাস করা উচিত ইনস্টেড অফ
যে উনি এসিতে বসলেন নাকি মানে নরমাল ইয়েতে আসলেন। আমি তো খুবই খুশি হয়েছি যে এই সরকার এই অ্যারেঞ্জটা করেছেন এবং আমি আর্মিকে এটাও ধন্যবাদ জানাই যে তারা একটা সাব জেলের ব্যবস্থা করেছেন এবং আমি এটাও সরকারের কাছে বলব যে আমাদের জেলের আমি গত আ ১০ বছরের বেশি সময় জেলের কন্ডিশন, জেলের পরিবেশ, বাংলাদেশে জেলে ছেঁচড়া চোর ঢুকে ডাকাত হয়ে বের হয়। জি, এর পরিবর্তন আমি চেয়েছি। আমি বলেছি যে একটা মানুষ যদি তার রিডেম্পশন না হয়, আপনি দেখেন বাংলাদেশে শশাঙ্ক মানে রিডেম্পশন বা এরকম একটা মুভি আছে। খুবই নামকরা। এটা 90s বা 2000 এর আর্লি 2000 একটা মুভি। 'শশাঙ্ক রিডেম্পশন'। ওইখানে দেখায় যে আ জেলের থেকে বের হয়ে এসে তারা আর ঠিকভাবে থাকতে পারে না। অনেকে নিজে সুইসাইড করেন, অনেকে আম বিভিন্ন পথে চলে যান। আমাদের দরকার যে মানুষটা জেলে যাচ্ছেন তার কারেকশন করা। তাকে হিউমিলিয়েট না করা। আপনি দেখবেন যে বাংলাদেশের আ বড় রকম সাইবার বুলিং হয় হচ্ছে আ নারায়ণগঞ্জের জাকির খান নিয়ে। তার যে ট্রমা গেছে গত ১৫-২০ বছর। জি। হতে পারেন উনি অপরাধী, হতে পারেন তার তার কি ট্রমা সমাজের যে ইনক্লুশন করা এটা নিয়ে তার বাংলাদেশের সোসাইটি কখনো কথা বলে না। আমার মনে আছে এই যে আ কর্নেল হাসিন এখন উনি আ আ সবাই চিনেন উনাকে। হি ওয়াজ আ বিগ ফাইটার। বাংলাদেশে যে কয়জন যোদ্ধা ছিলেন বা আর্মিতে যারা আম আপনার সে সেভেন সিস্টারের ইনসার্জেন্টদের সাথে ফাইট করেছেন বা বিভিন্ন সময় বিভিন্ন আ সিরিয়াস টাইপের অপারেশন গুলোতে ডিল করেছে। তার ভিতরে একজন হচ্ছে কর্নেল হাসিন। কর্নেল হাসিনকে এমনভাবে আ অপরাধী বানায় এই মিডিয়া যেভাবে তাকে সোসাইটি থেকে আইসোলেট করেছেন বা আমাদের সোসাইটিতে ধরেন আমি দীর্ঘদিন মিডিয়াকে বলছি যে ভাই আপনি দাড়ি টুপি দেখে তাকে যে সামনে জঙ্গি বানায় দাঁড় করাচ্ছেন, এটা যে কত ভয়ংকর কাজ করতেছেন, আপনি বুঝতে পারতেছেন না। আপনি মালয়েশিয়ার মতো দেশে, মালয়েশিয়াতে কাউন্টার টেররিজম এর অফিসিয়ালদের সাথে আমার অনেক কথা হতো। তারা খুবই সুস্পষ্ট, খুবই স্পেসিফিক। সে দাড়ি টুপি হোক আর দাড়ি টুপি না হোক, সেই মানুষটাকে উনারা আইডেন্টিফাই না করে এবং সুস্পষ্ট প্রমাণ না থাকাকালীন সময়ে কখনো তাকে গ্রেপ্তার করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হতো না। এর ফলে কি হয়? যে মানুষটা ধর্মকে ভালোবেসে দাড়ি টুপি করছেন, সে কিন্তু সোসাইটিতে ভেরি মাচ ইনক্লুশন মানে আ এক্সক্লুশন ফিল করে। আমাদের সোসাইটিতে যে এই প্রবণতাটা আছে, এইটারই একটা বড় এক্সটেনশন হচ্ছে এই যে সেনাবাহিনীর সদস্যদেরকে নিয়ে আসা হচ্ছে বা অফিসারদেরকে নিয়ে আসা হচ্ছে, তাদেরকে এক্সপোজ করে মনে হচ্ছে যে এক ধরনের মেন্টাল অর্গাজম তাদের ভিতরে আসছে। হুইচ ইস ভেরি মানে আ মানে কি বলে? খুবই বাজে। আমি ২১শে আগস্ট কভার করেছি। ২১শে আগস্টে আমি দিন-রাত আমি বসে মানে দিনের পর দিন আমি যে বসে থাকতাম। সেখানে দেখতাম জাজ উনাদেরকে এতটা ইন্ডিপেন্ডেন্স দিত যে তারা জাজকে কোঅপারেট করত। আপনি ট্রায়াল প্রসেসে একটা আসামিকে ভিকটিম বানায় ফেলাটা আমি মনে করি এইটা সোশ্যাল জাস্টিসে যতটা না প্রভাব পড়বে, ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেমে ওই মানুষটাকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করে। তখন আইনের প্রতি মানুষের শ্রদ্ধাটা নষ্ট হয়ে আপনি যায়। ২১শে আগস্টের কথা বলছেন সেটি কি বিএনপির আমলের আ মামলার কথা বলছেন নাকি আওয়ামী লীগ আসার পরে যে মামলার ধারাবাহিকতা? আওয়ামী লীগ আসার পরে যেই মামলাটি এই কিন্তু মামলাতে এই অনেক ২১শে ভুয়া আগস্টেই সাক্ষী তো আপনি বলছিলেন যে জাজ অনেক নিরপেক্ষ কিংবা স্বাধীনতা দিতেন। না। নিরপেক্ষ আমি বলিনি। আচ্ছা, নিরপেক্ষ বলিনি এই কারণে যে ওই আ উনার মানে শাহেদ নুরুদ্দিনের পক্ষে কোনো অবস্থাতেই ওইখানে এমন রায় দেওয়া সম্ভব ছিল না যেটা সরকার নারাজ হবেন। এটা আমি জানি না এখনকার জাজরা আ কতটা উনারা করতে পারছেন। আ এটার জন্য আসলে ওই জাজের ওই স্যাক্রিফাইস করার মতো মানসিকতা আছে কিনা।